প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন, সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই অস্বস্তির কথা বা জানাতে পারেন। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে জানাতে পারেন। আমাদেরকে তো এর আগেও 4 বার ডেকেছেন। নাহিদের কাছ থেকে আমাদের কেন শুনতে হবে? এবং নাহিদের রেফারেন্সে সেটা BBC, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসে নিউজ হবে। এইটা কি সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম? এবং আজকে আপনারা বলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্য দিলে ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মানে মশলার মতো মাখিয়ে চটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে। আজকে অনেকে বলছে যে এনসিপিকে বোধহয় ক্ষমতায় নেওয়ার জন্য, ক্ষমতায়িত করার জন্য বোধহয় সরকার নির্বাচন পেছাতে যাচ্ছে। প্রকৃত অর্থে সেটা না। আমাদের ধারণা, আমাদের যতটুকু উপলব্ধি, ইতিমধ্যেই সেই বিষয়গুলো আলোচনায় আসছে যে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ, এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প, এটি একটি বিদেশি চক্রান্ত, এটি একটি বিদেশি প্রজেক্ট। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং ছক আঁকা হচ্ছে। এই ছক বাস্তবায়নের জন্য নির্বাচন পেছানো হতে পারে। বন্দরের কথা বলেছে, এরকম আরও অনেক ইস্যু আছে যেগুলো আমরা পাবলিকলি বলতে চাই না, যেটা সালাউদ্দিন সাহেব গতকালকেও বলেছে যে সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। এবং গতকালকের মিটিংয়ে দেখেছেন, এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যেই নিউজটি এসেছিল জাপান থেকে যে একটি মাত্র দল নির্বাচন চায়, কিন্তু গতকালকে আপনারা শুনেছেন 26 দলের বক্তব্যের মধ্যে 23 দলই ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চায়। এর আগের কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাস ইলেকশন করেছে। এখন বন্ধুগণ, এই বিষয়টা তো আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের প্রতি একজন মহাচ্ছন্ন ব্যক্তি। এই রুমেই আমরা পেশাজীবী অধিকার পরিষদের ব্যানারে তাকে যখন বিচারিক হয়রানি করা হয়, সেমিনার অন জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনূস, এই শিরোনামে আলোচনার সেমিনার কিছু শহীদুল আলম ভাই ছিল, লতিফ মাসুম সাহেব ছিল, শারমিন মুর্শিদ আজকে উপদেষ্টা উনি ছিলেন, অনেকে ছিলেন। কিংবা ওনাকে যখন হেনস্থা করা হয়, আমরা তার প্রতিবাদ করেছি, মশাল মিছিল করেছি, কারণ তিনি একজন সম্মানিত নাগরিক। তার প্রতি সম্মানে কিন্তু আমাদের বিন্দুমাত্র কমতি নেই। কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আর আসলে আমরা বিশেষ করে তার সরকারকে দীর্ঘায়িত করার পক্ষে আমরা থাকতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা মনে করি এই যে বাজেট দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন, এখন বাজেট নিয়ে কী বলবো, একটি রাজনৈতিক সরকার, তারা তো ওইভাবে তাদের যে দুর্বল অবস্থা, তাদের যে ভঙ্গুর অর্থনীতি, তারা চাইলেও ভালো বাজেট দিতে পারবে না। তবে সবচেয়ে আমি মনে করি যে এই সরকারের কমিটমেন্টের বিপরীত, যে আমরা বারবার যেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছি, সেই দুর্নীতিকে এই বাজেটেও বরাবরের মতো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কালো টাকা সাদা করার মাধ্যমে। এই যে একটা বিপুল জনগোষ্ঠী তারা লড়াই সংগ্রাম করলো, এই তরুণদের ক্ষোভটা কোথা থেকে উদ্ধৃত হয়েছিল? কোটার থেকে। সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা, সরকারি চাকরিতে সর্বসাকুল্যে পদ আছে 26 লাখ, এখন শূন্য পদ আছে প্রায় 5 লাখের মতো। বেকার তরুণ জনগোষ্ঠী আছে প্রায় 42 লক্ষ, শিক্ষিত বেকার 42 লক্ষ। সরকারি চাকরি 5 লাখ গেলেও তারও 35 লক্ষ 37 লক্ষ থাকবে। তো এই যে উচ্চশিক্ষিত তরুণ, তারপরে আরও যে আপনার 1.25 কোটি তরুণ রয়েছে যারা আইএলওর ভাষামতেই যে সপ্তাহে 1 ঘন্টাও কাজ করে না, যাদের বয়স 15 থেকে 29 বছরের, এই তরুণদের জন্য এই অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের বিপ্লব পরবর্তী সরকারের বাজেটে সেরকম কোনো দিক নির্দেশনা, কর্মসংস্থান সৃষ্টি